আসসালামু আলাইকুম। ইনফর্মাল ম্যাথ স্টাডির দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে লিনিয়ার অ্যালজেব্রার টপিকগুলো আলোচনা করে যাচ্ছি। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো ফিল্ড থেকে আসে, তাহলে ফিল্ড বলতে আমরা কি বুঝি, ভেক্টর স্পেস বলতে কি বুঝি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নালিটি বলতে আমরা কি বুঝি, নাল স্পেস বলতে কি বুঝি, এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক নালিটি ডাইমেনশন থিওরেম আমরা আগের দিন আলোচনা করেছি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা আজ আমরা আলোচনা করব। সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান। আসল কথা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর উপরেই পুরো লিনিয়ার অ্যালজেব্রার ভিত্তি দাঁড়িয়ে আছে। তাহলে আজ আমরা দেখব যে লিনিয়ার ট্রান্সফরমেশান আসলে কি, এবং লিনিয়ার ট্রান্সফরমেশানের নাল স্পেস বলতে কি বোঝায়, রেঞ্জ স্পেস বলতে কি বোঝায়, লিনিয়ার ট্রান্সফরমেশানের ডাইমেনশন থিওরেম যেটা আমরা ম্যাট্রিক্সে পড়েছি সে একই ধরনের যে থিওরেম লিনিয়ার ট্রান্সফরমেশানের জন্য সেটা আজ আমরা দেখব। অর্ডার্ড বেসিস কাকে বলে সেটা আমরা শিখব। কোঅর্ডিনেট অফ এ ভেক্টর উইথ রেসপেক্ট টু অ্যান অর্ডার্ড বেসিস এটা আমরা দেখব। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশান, একটা লিনিয়ার ট্রান্সফরমেশান দেওয়া থাকলে সেটার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কী হবে সেটা আমরা আজ আলোচনা করব। এবং ডাইমেনশন থিওরেম ফর লিনিয়ার ট্রান্সফরমেশান এটা দেখব। লিনিয়ার ট্রান্সফরমেশান করসপন্ডিং টু এ ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে একটা লিনিয়ার ট্রান্সফরমেশান পেতে পারি সেটা আমরা দেখব। এবং ফাইনালি আমরা দেখব যে রিলেশন বিটুইন র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ আ লিনিয়ার ট্রান্সফরমেশান, এই দুটোর মধ্যে কিভাবে রিলেশনটা তৈরি হচ্ছে। তাহলে আজকে আমাদের এটাই আলোচ্য বিষয়। আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই বলি লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসকে কেন লিনিয়ার স্পেস বলা হয়? দেখো, ভেক্টর স্পেসের কোনো একটা যদি ভেক্টর আমি নিই তাহলে সেই ভেক্টরকে সবসময় অলওয়েজ ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ সাম আদার ভেক্টরস ফ্রম দ্যাট স্পেস। তুমি সবসময়ের জন্যই অন্য সেট অফ ভেক্টরস পেয়ে যাবে ভেক্টর স্পেস থেকে, যা লিনিয়ার কম্বিনেশন আকারে তুমি সেই ভেক্টরকে এক্সপ্রেস করতে পারবে। সেই জন্যই ভেক্টর স্পেসকে আমরা বলি লিনিয়ার স্পেস। লিনিয়ার অ্যালজেব্রার সেন্ট্রাল আইডিয়াটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশান জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। লিনিয়ার ট্রান্সফরমেশান আসলে কি, আমি যদি একটু ইনফর্মালি বলি, মানে ডেফিনেশান ছাড়া ধারণাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো, ম্যাপিং এবং ফাংশান এই দুটোর মধ্যে যেটা পার্থক্য হচ্ছে, দুটো আসলে একই জিনিস। আমরা যখন জিওমেট্রিক ফিগারটা নিয়ে ভাবি তখন আমরা ম্যাপিং শব্দটা ব্যবহার করি, না হলে সাধারণ অবস্থায় ফাংশান কথাটা ব্যবহার করি। তোমরা দুটো শব্দের যে কোনোটাই ব্যবহার করতে পারো। একটা ম্যাপিং যেটা ম্যাপ করছে একটা লাইন পাসিং থ্রু অরিজিন অফ এ ভেক্টর স্পেসকে টু অ্যানাদার লাইন পাসিং থ্রু অরিজিন টু অ্যানাদার ভেক্টর স্পেস। একটা ভেক্টর স্পেসে যদি একটা লাইন যেটা অরিজিন দিয়ে পাস করছে যায়, তার ইমেজটা আরেকটা ভেক্টর স্পেসে সেটাও একটা লাইন হবে যেটা অরিজিন দিয়ে পাস করছে। যদি কোনো একটা ট্রান্সফরমেশান, কোনো একটা ফাংশান যদি একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে এই কন্ডিশন বজায় রেখে একটা ম্যাপিং হয়, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা বলবো লিনিয়ার ট্রান্সফরমেশান। যদি আমরা ফর্মাল ডেফিনেশনের দিকে আসি তাহলে ধরি ভি এবং ডব্লু দুটো হচ্ছে ভেক্টর স্পেসেস ওভার সেম ফিল্ড। এটা অবশ্যই মনে রাখবে যে
ফিল্ডটা সেম হতে হবে, না হলে লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা ডিফাইন করতে পারবো না। টি ভি থেকে ডব্লুতে একটা ম্যাপিং, যেটা ম্যাপ করছে এই দুটো প্রপার্টি ফলো করে। প্রপার্টি দুটো কি? টি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টি এক্স প্লাস টি ওয়াই এবং টি অফ সি এক্স ইকুয়াল টু সি ইন্টু টি এক্স, যেখানে এক্স ওয়াই হচ্ছে ভি এর মেম্বার। তাহলে দেখো ভি এর মধ্যে যদি দুটো ভেক্টর আমরা সাম করি তাহলে সেটা কি হবে? ভি এরই মেম্বার হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এটা ভি এর মেম্বার। এটার উপরে আমি যখন টি চাপাচ্ছি তখন যে ইমেজটা আমি পাবো সেটা আসলে ইন্ডিভিজুয়াল ইমেজের সাম হবে। এবং সিকে যদি একটা স্কেলার দিয়ে আমি মাল্টিপ্লাই করি তাহলে তার যেটা ইমেজ পাবো টি এর আন্ডারে, সেটা টি অফ এক্সকে সি দিয়ে মাল্টিপ্লাই করলে যে কোয়ান্টিটিটা পাবো তার সঙ্গে সমান। অবশ্যই মনে রাখবে টি অফ এক্স, টি অফ ওয়াই, সি ইন্টু টি অফ এক্স, টি ইন্টু এক্স প্লাস ওয়াই, এই সবগুলোই হচ্ছে ডব্লিউ এর মেম্বার এবং এক্স ওয়াই এগুলো হচ্ছে ভি এর মেম্বার, সিটা হচ্ছে ফিল্ডের মেম্বার। আচ্ছা, তাহলে দেখো একটা ট্রান্সফরমেশন লিনিয়ার হওয়ার জন্য যে নেসেসারি কন্ডিশান সেটা কি? আমি ধরছি এক্স হচ্ছে ভি এর একটা মেম্বার। তাহলে আমি লিখতেই পারি এক্স মাইনাস এক্স, এটাকে তুমি আর একটু বলতে পারো যে এক্স প্লাস মাইনাস এক্স, যেখানে মাইনাস এক্সটা হচ্ছে এক্সের ইনভার্স। এটা হবে টি অফ ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু এক্স। এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি দিয়ে তুমি যদি ভেঙে দাও, ওয়ান ইন্টু টি এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু টি এক্স, সেটা সমান সমান টি এক্স মাইনাস টি এক্স। দেখো এই কোয়ান্টিটিটা কী হবে? এই কোয়ান্টিটিটা আসলে ডব্লিউ এর জিরো এলিমেন্টটাকে আমি থিটা দিয়ে ডিনোট করছি, কারণ এই জিরোটা কিন্তু আমাদের রিয়েল নাম্বারের জিরো নয়। রিয়েল নাম্বারের জিরো হতে পারে যদি আমি ভেক্টর স্পেস ডব্লিউটাকে আমি কনসিডার করি আর ওভার সাম ফিল্ড আর অর কিউ এরকম, তাহলে ডব্লিউ এর যেটা জিরো এলিমেন্ট থিটা ডব্লিউ, সেক্ষেত্রে নর্মাল জিরো হবে। কিন্তু এটা যদি আর এন হয়ে যায় তাহলে থিটা ডব্লিউটা একটা কলাম ভেক্টর হবে ফ্রম আর এন, তাই না? এটা সাধারণ জিরো নয়, এটাই জেনারেল কথা। তাহলে দেখো টি অফ থিটা ভি মানে ভি এর জিরো, সেটাকে কোথায় ম্যাপ করছে? ডব্লিউ এর জিরো, মানে টিটা জিরোকে জিরোতে ম্যাপ করে। এটা হচ্ছে আমার নেসেসারি কন্ডিশান। কোনো ট্রান্সফরমেশন যদি এই কন্ডিশানটাকে ভায়োলেট করে তাহলে সেটা কখনোই লিনিয়ার ট্রান্সফরমেশন হতে পারবে না। কিছু এক্সাম্পল দেখা যাক। R2 থেকে R3-তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটা A1, A2কে কোথায় ম্যাপ করছে? A1 প্লাস A2, A1, 2A1 প্লাস 3A2। দেখো প্রথমে নেসেসারি কন্ডিশানটা দেখো, টি অফ 0 0 মানে হচ্ছে 0 প্লাস 0, 0, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, তার মানে 0 0 0। তার মানে যেটা R2 এর 0 সেটাকে R3 এর 0-তে ম্যাপ করছে, তাহলে নেসেসারি কন্ডিশান স্যাটিসফাই করলো। B1 B2 D1 D2 যদি দুটো এলিমেন্ট আমি ধরে নিই R2 থেকে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল তাদের ইমেজটা বার করে নিচ্ছি এবং সাম করার পরে ইমেজটা বার করে নিচ্ছি। দেখো যদি একটু সাজিয়ে লেখো তাহলেই বুঝতে পারবে যে সাম করার পরে তাদের যে ইমেজ সেটা ইন্ডিভিজুয়াল ইমেজের সাম। তাহলে তারপরে যে চেকটা আছে আমার, আমি ধরছি ফিল্ড আর থেকে সি একটা এলিমেন্ট, তাহলে টি অফ সি ইন্টু B1 B2, এটাকে তুমি লিখতে পারবে টি অফ সি B1, সি B2 from definition of given linear transformation we can write this can be written as c into t of B1 B2। তাহলে দেখো লিনিয়ার ট্রান্সফরমেশনের কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যাচ্ছে, টিটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আরও কিছু এক্সাম্পল, একটা নন এক্সাম্পল দেখা যাক। যদি টি অফ এক্স ওয়াই আমি নেই এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাকে দেখে মনে হচ্ছে এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশান, তাহলে তো এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। স্ট্রেট লাইনে ইকুয়েশান হলে লিনিয়ার ট্রান্সফরমেশন হবে এরকম কোনো কথা নেই।
স্ট্রেট লাইনটা যদি পাসিং থ্রু অরিজিন হয় তখনই সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। দেখো এখানে আমি যদি 0 0 ইমেজটা বার করি সেটা 1 হবে, যেটা 0 নয়। একইভাবে t from R2 to R such that t of x, y equal to x square plus y square। এখানে যদি দুটো এলিমেন্ট আমি কনসিডার করে দেখি, t of 2, 3 যার ইমেজটা হচ্ছে 7 এবং t of 1, 1 যার ইমেজটা হচ্ছে 2। দেখো তাদের ইন্ডিভিজুয়াল ইমেজের সাম এবং তাদের এলিমেন্ট দুটো সাম করার পরে তার ইমেজ দুটো আলাদা হচ্ছে, তাহলে এটা নন এক্সাম্পল, মানে লিনিয়ার ট্রান্সফরমেশন নয়। জিওমেট্রিক্যাল ভিউতে তিনটে ইম্পর্টেন্ট লিনিয়ার ট্রান্সফরমেশনের কথা বলি, সেটা হচ্ছে একটা প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর নিয়ে আরও কিছু কথা আমরা পরবর্তীতে বলবো। খুবই ইম্পর্টেন্ট এই অপারেটর, প্রজেকশন অপারেটর। এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই কনসেপ্টটা আমাকে, প্রজেকশনের কনসেপ্টটা আমার লিনিয়ার অ্যালজেব্রার পাশাপাশি আমি জিওমেট্রিতে এবং অন্যান্য জায়গায় এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। প্রজেকশন অপারেটরটা কি? প্রজেকশন অপারেটর আমি প্রথমে এখানে যেটা কনসিডার করেছি অনটু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের উপরে প্রজেকশন। একটা যদি এখানে একটা ভেক্টর দেওয়া থাকে, ওপি মনে করো আমার ভেক্টর, পি ভেক্টরের কোঅর্ডিনেটগুলো হচ্ছে A1 এবং A2। প্রজেকশন অপারেটরটা আমার R2 থেকে R2-তে ম্যাপিং। তাহলে দেখো ওপি এর প্রজেকশন এক্স অ্যাক্সিসের উপরে মানে কি? এক্স অ্যাক্সিসের একদম পারপেন্ডিকুলার জায়গা থেকে আমি যদি একটা টর্চ নিয়ে টর্চটা জ্বালাই, তাহলে টর্চের আলো ওপি ভেক্টরের উপরে পড়ার পরে তার ছায়াটা যে অংশে পড়বে সেটাকে এটা যদি নাম দিই ও এ, তাহলে ও এটা হবে ওপি এর প্রজেকশন অন এক্স অ্যাক্সিস। দেখো এর কোঅর্ডিনেট যদি আমি লিখি, তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে A1, A0। তাহলে টি যে অপারেটরটা সেটা A1, A2-কে কোথায় পাঠাচ্ছে? A1, A0। এটাকে বলা হবে প্রজেকশন অপারেটর অনটু এক্স অ্যাক্সিস। যদি আমি অনটু ওয়াই অ্যাক্সিস বলি তাহলে এটা হবে 0, A2। এই ইমেজটা হবে 0, A2। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্লেকশন অপারেটর। রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে প্রতিফলন। যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন ধরি, তাহলে A1, A2 এর প্রতিফলন কি হবে? A1 - A2। তাহলে যে লিনিয়ার অপারেটর A1, A2-কে A1 - A2-তে পাঠাবে সেটা হবে প্রজেকশন অপারেটর, যেখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার প্রজেক্টর। যদি ওয়াই অ্যাক্সিসটা প্রজেক্টর হয় তাহলে বুঝতেই পারছো ইমেজটা কী হবে। এবং যে কোনো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন তাকে যদি প্রজেক্টর করা হয় তাহলে ইমেজটা কি দাঁড়াবে এটা তোমরা একটু দেখবে, এর পরবর্তী ভিডিওতে আমরা এটা ডিসকাস করব। এরপরে হচ্ছে রোটেশন অপারেটর। দেখো একটা ভেক্টর দেওয়া আছে A1, A2 R2-তে, যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে। আমি যদি একটা অপারেটর টি থিটা এইভাবে ডিফাইন করি যে টি থিটা অফ A1, A2, এটা মানে হচ্ছে এই যে ভেক্টরটা ছিল আমার, এটা যদি আমি নাম দিই ওপি ভেক্টর, ওপি ভেক্টরের যেটা ইমেজ হবে ও আর, তাকে যদি আমি ও আর বলি, এদের ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু এদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা পরিমাণ ইনক্রিজ করে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। তাহলে সেই যে অপারেটর, সেই অপারেটরটাকে আমি বলবো রোটেশনাল অপারেটর। আমি A1, A2-কে পোলার ফর্মে লিখলে আর কজ আলফা, আর সাইন আলফা, যেখানে আরটা হচ্ছে ওপি এর ম্যাগনিটিউড এবং আলফাটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। টি থিটা অফ A1, A2 এটা কি হবে? আর কজ থিটা প্লাস আলফা, আর সাইন থিটা প্লাস আলফা। আরও কিছু লিনিয়ার ট্রান্সফরমেশনের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে টি ফ্রম m cross n from field F to n cross m over F, যেখানে লিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে T of
এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে হচ্ছে এর কলামগুলো রো হয়ে যাবে, রোগুলো কলাম হয়ে যাবে। এটা তোমরা করে এসছো, আমি আর ডিটেলসে কিছু বলছি না। যেরকমভাবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি নাও তাহলে কি হবে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে তোমার রোগুলো হবে 1 3 5, রোগুলো হবে 2 4 6। ফার্স্ট রো যেটা এখানে প্রথম কলাম ছিল সেটাই এখানে প্রথম রো হয়ে গেল, এখানে যেটা দ্বিতীয় কলাম ছিল এখানে সেটা দ্বিতীয় রো হয়ে গেল। টি ফ্রম পি এন আর, তার মানে হচ্ছে অল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু এন উইথ কোফিশিয়েন্ট ফ্রম আর। সেখান থেকে আমি পি এন মাইনাস ওয়ান আর এ যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এভাবে ডিফাইন করি, টি অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, তোমরা এটা ভেরিফাই করতেই পারো যে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। একইভাবে টি ফ্রম সি আর টু আর, যেখানে সি আর মানে হচ্ছে সমস্ত রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। দেখো টি অফ এফ যদি আমি এইভাবে ডিফাইন করি, ইন্টিগ্রেশন এ টু বি এফ টি ডিটি, তাহলে এটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। কিন্তু এখানে যদি ডেফিনিট ইন্টিগ্রালের বদলে আমি ইনডেফিনিট ইন্টিগ্রাল নিতাম তাহলে কিন্তু এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো না। এই দুটো চেকই তোমরা করবে। এখানে যদি আমি সাধারণভাবে এরকম নিতাম তাহলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো না। আমরা নাল স্পেস এবং রেঞ্জ স্পেস ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়েছি। লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নাল স্পেস এবং রেঞ্জ স্পেস বলতে আমরা কি বুঝি? ধরছি V1 ভি এবং ডব্লু দুটো ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ, টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ডব্লুতে। তাহলে নাল স্পেস মানে কি? নাল স্পেস মানে হচ্ছে ভি এর সেই সব এক্সের কালেকশান যাদের ইমেজটা হচ্ছে 0। কি বললাম? নাল স্পেস অফ টি মানে হচ্ছে those x from vector space V such that t of x equal to theta w, মানে 0 ভেক্টর অফ w। এটাকে আমরা নাল স্পেস বলি, এটাকে কার্নেলও বলা হয়। তাহলে এনটিকে কার টি দিয়েও আমরা ডিনোট করব, কে ই আর অফ টি, দ্যাট মিন্স কার্নেল অফ টি। রেঞ্জ স্পেস কাকে বলে? রেঞ্জ স্পেসটা হচ্ছে একটা সাবসেট অফ ডব্লু আর টি, যেটা হচ্ছে ডব্লু এস সাবসেট। কীভাবে ডিফাইন হচ্ছে? আর টি মানে হচ্ছে সমস্ত অল পসিবল এক্স ফ্রম ভি যদি তুমি নাও তাদের যে ইমেজের কালেকশানটা হবে সেটাকে আমি বলছি আর টি। খুব সহজেই তোমরা দেখাতে পারবে যে নাল স্পেস সেটা আসলে ভি এর একটা সাবসেট এবং ভি এর সাব স্পেসও সেটা ফর্ম করে। সাব স্পেস কী জিনিস এটা আমরা আগের দিন কিছুটা ডিসকাস করেছিলাম। এবং আর টি রেঞ্জ স্পেসটা ডব্লিউ এর একটা সাব স্পেস হবে। রেঞ্জ স্পেসকে ইমেজ স্পেসও বলা হয়। আগের দিন যেভাবে ডেফিনেশন দিয়েছিলাম একদম সিমিলার ওয়েতে আমরা বলতে পারবো নাল স্পেসের যেটা ডাইমেনশান সেটা হচ্ছে নালিটি এবং রেঞ্জ স্পেসের ডাইমেনশানটা হচ্ছে র্যাঙ্ক। তাহলে দেখো একটা এক্সাম্পল নেওয়া যাক। টি ফ্রম পি টু আর, সেখান থেকে যদি আমি M22 অফ আর একটা ম্যাপিং আমি ডিফাইন করি সাচ দ্যাট টি অফ এফ অফ এক্স ইকুয়াল টু f1 মাইনাস f2 0 0 অ্যান্ড f অফ 0, এইভাবে যদি আমি একটা ম্যাপিং ডিফাইন করি তাহলে এর নাল স্পেস এবং রেঞ্জ স্পেসটা কি হবে সেটা আমরা দেখব। আমি জেনারেল যে পলিনোমিয়াল P2 সেটা ধরে নিচ্ছি ax² প্লাস bx প্লাস c P2 এর একটা মেম্বার, যেখানে a b c আরবিটারি রিয়াল নাম্বার। তাহলে টি অফ এফ অফ এক্স অ্যাকর্ডিং টু ডেফিনেশন a প্লাস বি প্লাস সি, তার মানে হচ্ছে এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে
যেটা পাবো মাইনাস এফ অফ টু মিনস এ ইন্টু টু স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস সি এই কোয়ান্টিটিটা হবে, এবং এফ অফ জিরোটা কী হবে, এফ অফ জিরোটা শুধু এখানকার স্কেলারটা হবে সি। তাহলে দেখো আমি নাল স্পেস বার করছি, তার মানে ইমেজগুলো আমি জিরোর সঙ্গে ইকুয়েট করব, ডব্লিউ এর যেটা জিরো। তাহলে দেখো এখান থেকে আমি কী পাচ্ছি, বি ইকুয়াল টু মাইনাস থ্রি এ, কারণ এই প্রথম এখান থেকে আমি কী পাবো, মাইনাস থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, এই জিরোর সঙ্গে ইকুয়েট হবে, এবং এই সিটা এই জিরোর সঙ্গে ইকুয়েট হবে। তাহলে দুটো রিলেশন আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বি ইকুয়াল টু মাইনাস থ্রি এ এবং সি ইকুয়াল টু জিরো। তাহলে নাল স্পেসটা কী হলো, আমি যদি বি এবং সি এর মানটা বসিয়ে দিই, এখানে একটা আননোন থাকবে এ, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ ইন্টু এক্স, যেখানে এফ বিলংস টু আর, এটা হচ্ছে নাল স্পেস। এটাকে আমি লিখতে পারি এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, যেখানে এ বিলং করছে আর এ। তাহলে দেখো নাল স্পেস অফ টিটা আসলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের স্প্যান। তাহলে ডাইমেনশনটা বুঝতেই পারছো, এখানে একটাই ভেক্টর আছে, ডাইমেনশনটা 1। একইভাবে যদি আমি রেঞ্জটা বার করার চেষ্টা করি, দেখো টি অফ এফ অফ এক্স মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস থ্রি এ মাইনাস বি ইন্টু 1 0 0 0 প্লাস সি ইন্টু 0 0 0 1। তার মানে এটা একটা কনস্ট্যান্ট, দ্যাট মিনস স্কেলার, এটা একটা স্কেলার। তাহলে এই দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে আমি রেঞ্জ স্পেসটাকে লিখে ফেলতে পারছি। তাহলে রেঞ্জ স্পেসটা হচ্ছে স্প্যান অফ দিস টু ভেক্টরস ফ্রম ডাব্লু, ডাব্লু মিনস M22 অফ আর। রেঞ্জ স্পেসের ডাইমেনশন দ্যাট মিনস র্যাঙ্ক ইকুয়াল টু 2। একটা জিনিস দেখো, এখানে নালিটি কত পেলাম, নাল স্পেসের ডাইমেনশন 1, র্যাঙ্ক 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3। দেখো P2 এর ডাইমেনশন কত, P2 এর ডাইমেনশন হচ্ছে 3। P2 এর ডাইমেনশন কিন্তু 2 নয়, মাথায় রাখবে, কারণ এখানে দেখো এই P2 এর বেসিসে কারা থাকবে, P2 এর বেসিসে থাকবে, এটা যদি বি ড্যাশ দিয়ে ডিনোট করি, 1 থাকবে, এক্স থাকবে, এক্স স্কোয়ার, তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট, তাই না, এটা স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে P2 এর ডাইমেনশন হচ্ছে 3। নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু ডাইমেনশন। এটাই হলো ডাইমেনশন থিওরেম ফর লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, ডাইমেনশন থিওরেম হোল্ড করার জন্য ডাইমেনশন অফ ভিটাকে আমার ফাইনাইট হতে হবে। ফাইনাইট না হলে এটা আমাদের কাছে ইনভ্যালিড একটা কনসেপ্টে পরিণত হবে। আচ্ছা, এরপরে কিছু রেজাল্ট, যেটা নেসেসারি রেজাল্ট আমাদেরকে প্রমাণ সহ মনে রাখতে হবে। প্রমাণটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, খুব সহজ প্রমাণ। সেটা হচ্ছে টিটা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় ভি থেকে ডব্লুতে, এবং ভি এবং ডব্লিউ এর ডাইমেনশনটা সেম, তাহলে এই চারটে স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট, মানে একটা হোল্ড করলে অন্য তিনটে হোল্ড করবে। টিটা 1 1 হবে, টিটা অন 2 হবে, তার মানে টিটা 1 1 ইমপ্লাই অন 2, টি অন 2 ইমপ্লাই 1 1 যদি ডাইমেনশন অফ ভি ডাইমেনশন অফ ডব্লু সেম হয়, দ্যাট মিন্স ফাইনাইট মেম্বার। র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, নালিটি অফ টি ইকুয়াল টু 0। এটা যদি ইনফাইনাইট হয় এরা ইকুইভ্যালেন্ট হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। আমি এই এক্সাম্পলটা তোমাদেরকে একটু ভাবতে বলছি, যদি না পারো আমি কমেন্টে জানিয়ে দেব, কমেন্ট বক্সে ফলো করবে। দেখো যদি টিটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় ভি থেকে ডব্লুতে, তাহলে নালিটি 0, দ্যাট মিন্স নাল স্পেসের ডাইমেনশন
0, এটা ইমপ্লাই করবে টি ইজ 1 to 1 অলওয়েজ, এবং টি ইজ 1 to 1 হলে নাল স্পেসের ডাইমেনশান 0 হবে। তার মানে কার্নেল বা নাল স্পেসে একমাত্র কে থাকবে, থিটা ভি, ভি এর যেটা 0 এলিমেন্ট সেটাই থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের মেন যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের টপিকের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে কি সম্পর্ক আছে। এই সম্পর্কটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। লিনিয়ার অ্যালজেব্রাকে যদি তোমরা বুঝতে চাও খুব ভালোভাবে, তাহলে এই জায়গাটা তোমাদেরকে বুঝতেই হবে। দেখো, আমি রিলেশন বিটুইন ম্যাট্রিক্স এবং লিনিয়ার ট্রান্সফরমেশন এইটা বলার আগে আমি দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে অর্ডারড বেসিস কাকে বলে। বেসিস কাকে বলে আমরা আগের দিনই ডিসকাস করেছি, যদি কেউ না জানো তাহলে আগের ভিডিওটা দেখে নেবে। একটা বেসিস, গিভেন বেসিসে যদি একটা অর্ডারিং থাকে, একটা অর্ডার মেনটেন করতে হয় আমাকে, তাহলে সেটাকে আমরা বলবো অর্ডারড বেসিস। যেরকমভাবে 1 0 0 0 1 0 0 0 1 স্ট্যান্ডার্ড বেসিস অফ R3। আমি যদি জাস্ট এলিমেন্টগুলোকে আগে পরে লিখি, তাহলে দেখো, অ্যাজ এ বেসিস দে আর সেম, বাট অ্যাজ এ অর্ডারড বেসিস দে আর ডিফারেন্ট, বিকজ অর্ডারিং আর ডিফারেন্ট। এই দুটোর মধ্যে অর্ডারিং আলাদা হয়ে গেছে। অর্ডার এখানে দেখো, যেটা ফার্স্ট এলিমেন্ট এটা এখানে সেটা সেকেন্ডে চলে এসছে, এবং এখানে যেটা সেকেন্ড এলিমেন্ট এখানে সেটা ফার্স্টে চলে এসছে। তাহলে অর্ডার বেসিসে অর্ডারটাকেও আমাকে মেনটেন করতে হবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি। দেখো, একটা গিভেন ভেক্টর স্পেস, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি, তার একটা যদি অর্ডার বেসিস আমি নিয়ে নিই u1 u2 u3 un, যেটা আমি বিটা দিয়ে ডিনোট করছি, এবং ধরে নিলাম যে এক্স হচ্ছে ভি এর একটা মেম্বার। যেহেতু বিটাটা হচ্ছে বেসিস, ভি এর যে কোনো মেম্বারকে, দ্যাট মিন্স এক্স ইজ এ ভেক্টর ফ্রম ভি, এই এক্সকে আমি এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো u1 u2 u3 un। তাহলে আমি লিখতে পাচ্ছি x ইকুয়াল টু x1 u1 প্লাস x2 u2 প্লাস ডট 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 xn un, যেখানে x1 x2 x3 xn এগুলো কোথাকার মেম্বার, ফিল্ডের মেম্বার, ফিল্ড এফ, যে ফিল্ডের ওপর ভেক্টর স্পেসটা ডিফাইন্ড। দেখো, এই এক্সপ্রেশনটা কিন্তু ইউনিক হবে, মানে তুমি এছাড়া অন্য কোনোভাবে এই এক্সপ্রেশনটা লিখতে পারবে না। তাহলে দেখো, আমি শুধুমাত্র এই স্কেলার কোফিশিয়েন্টগুলো আমি লিখছি একটা কলাম ভেক্টরের সাজিয়ে, যেটাকে আমি ডিনোট করছি এইভাবে, বক্স এক্স নিচে বিটা, বিটার রেসপেক্টে x1 x2 x3 xn। এটাকেই আমরা বলবো কোঅর্ডিনেট অফ ভেক্টর এক্স উইথ রেসপেক্ট টু অর্ডারড বেসিস বিটা। ঠিক আছে, দেখো, আমি যদি R2 এর একটা পয়েন্ট কনসিডার করি পি, আমি ওপি ভেক্টরটাকে জানতে চাইছি, ওপি ভেক্টরের কোঅর্ডিনেট বার করতে চাইছি। আমি এই লাইনটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, ও থেকে এদিকে চলে আসছে যেটা, এবং এর সঙ্গে পারপেন্ডিকুলার উপরের দিকে যে লাইনটা আছে সেটাকে আমি বলছি ওয়াই অ্যাক্সিস, এবং এক্স অ্যাক্সিসের উপরে এই লাইনটার উপরে ইউনিট লেন্থ আমি কনসিডার করছি, সেটা হচ্ছে এখান থেকে এতটা আমার 1 লেন্থ, এখান থেকে এতটা 2 লেন্থ। এই ইউনিটটা আমি যদি সেন্টিমিটারে মাপি তাহলে এটা আমার 1 সেন্টিমিটার, এটা যদি আমি মিটারে মাপি তাহলে এটা আমার 1 মিটার। যে ইউনিটটা আমি নেব সেখানে সেইভাবে লেন্থটা আমি নেব। তাহলে দেখো, পি ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমি কিভাবে পাচ্ছি, পি ভেক্টর থেকে যদি আমি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানি, সেই লাইনটা এক্স অ্যাক্সিসে কোথায় মিট করবে, যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে এক্সের
কম্পোনেন্ট এবং এই যে লাইনটা পাবো আমি, এই লাইনটা হচ্ছে আমার ওয়াই এর কম্পোনেন্ট। তাহলে স্ট্যান্ডার্ড বেসিস R2 এর 1 0 0 1, দ্যাট মিন্স দিস ইজ আওয়ার 1 0 অ্যান্ড দিস ইজ 0 1। এই দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখে ফেলতে পারছি ওপি ভেক্টরটাকে, যেটা হচ্ছে ওপি ইকুয়াল টু 1 ইন্টু 1 0 প্লাস 3 ইন্টু 0 1। তাহলে দেখো এই যে 1 3, এটাকে যদি আমি কলামে লিখি, এটাই আমার কোঅর্ডিনেট ভেক্টর। ঠিক আছে, আমি যদি আমার সেট আপ অ্যাক্সিসকে অন্যভাবে নিই তাহলে আমার কোঅর্ডিনেট ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে সেট আপ অ্যাক্সিস বা যে বেসিস, সেটাকে সবসময়ের জন্য নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হতে হবে এরকম কোনো কথা নেই। এক্স ড্যাশ এটা আমি নিতে পারি এবং এর সঙ্গে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নন প্যারালাল যে কোনো লাইন আমি অ্যাক্সিস হিসাবে কনসিডার করতে পারি। এরপরে আমাদের লক্ষ্যে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। খুব ভালো করে মন দাও কিভাবে এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমরা লিখছি। আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যেভাবে বুঝতে পারবে, আমার অ্যাপ্রোচগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে। আমি একটু সহজেই বোঝানোর চেষ্টা করছি। দেখো, লিনিয়ার ট্রান্সফরমেশান ফ্রম ভি টু ডব্লু, একটা লিনিয়ার ট্রান্সফরমেশান টি আমি কনসিডার করছি। আমি টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কী হচ্ছে আমি সেটা দেখাবো। বিটাটা হচ্ছে আমার ভি এর একটা অর্ডার বেসিস এবং গামা সেটা হচ্ছে আমার ডব্লিউ এর একটা অর্ডার বেসিস। দেখো, V1 V2 V3 Vn এরা হচ্ছে কোথাকার মেম্বার? ভি এর মেম্বার। তাহলে টি অফ V1 এটা ডব্লিউ এর মেম্বার হবে, কারণ এটা V1 এর ইমেজ। টি অফ V2 এটাও ডব্লিউ এর মেম্বার হবে। তাহলে টি অফ Vj এটা ডব্লিউ এর মেম্বার। এটাকে আমি লিখছি A1J W1 A2J W2। এইভাবে যদি আমি ডিনোট করি তাহলে টি অফ Vj এর কোঅর্ডিনেটটা কী হবে? A1J A2J ডট 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 AMJ, যেখানে যেটা হচ্ছে 1 2 3 4 করে এন পর্যন্ত রান করতে থাকবে। দেখো, আমি যদি এরপর V1 এর ইমেজের কোঅর্ডিনেট, V2 এর ইমেজের কোঅর্ডিনেট, Vn এর ইমেজের কোঅর্ডিনেট এইভাবে যদি আমি কলাম ভেক্টরে সাজিয়ে দিই, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম করে, তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমি নাম দিচ্ছি বক্স টি ফ্রম বিটা টু গামা। এটাই হচ্ছে আমার টি যে লিনিয়ার ট্রান্সফরমেশান তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এরপর আমি উল্টোটা বলছি, সেটা হচ্ছে যদি একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া থাকে তার করসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশনটা কী হবে। খুব সহজ জিনিস, একটু মন দাও তাহলেই বুঝতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারবে অথবা আমাকে সরাসরি ফোন করতে পারবে। আমি ইমেল আইডিটা দিয়ে দেবো, ইমেলে যোগাযোগ করলে আমি ফোন নাম্বার তাদেরকে দিয়ে দেবো। ভি হচ্ছে ভি এর স্মল ভি ভেক্টর স্পেস ভি এর একটা মেম্বার। তাহলে ভিকে আমরা লিখতে পারবো C1 C2 Cn, এগুলো হচ্ছে স্কেলার such that V equal to C1 into V1 C2 V2 প্লাস Cn Vn। তাহলে T of V সেটা কি হবে? C1 into T of V1 প্লাস C2 into T of V2 প্লাস ডট 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 Cn into T of Vn। যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি? দেখো, এটাকে যদি তুমি এই ম্যাট্রিক্সটা লেখো, এটাকে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ইনটু এই কলাম ভেক্টর লিখতে পারবো। আগের দিনের ভিডিওটা যদি তোমরা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি একটা কলাম ভেক্টর দিয়ে গুণ করা হয় তার মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সের কলামগুলোর
লিনিয়ার কম্বিনেশান। এখানে ফার্স্ট কলামের কোফিশিয়েন্টটা হবে C1, সেকেন্ড কলামের কোফিশিয়েন্টটা হবে C2, এইভাবে। আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা একটু দেখে নিও। খুব সহজ একটা অ্যাপ্রোচ আমি দেওয়ার চেষ্টা করছি লিনিয়ার ট্রান্সফরমেশান, লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্স থিওরির এই যে জায়গাটা তোমাদের আছে সেটার জন্য। তাহলে দেখো টি অফ ভি সেটা আসলে কি হচ্ছে, এই যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইন্টু ভি, তাই না, এ ভি, এটাই হবে এ যে গিভেন ম্যাট্রিক্সের করসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশানের ডেফিনেশান। তাহলে যদি আমরা একটু ভালোভাবে লিখি, দ্য লিনিয়ার ট্রান্সফরমেশান corresponding to the matrix A from Mn over the field F যেটা হবে T from Fn to Fm such that T of x equal to Ax। এখানে Fটাকে তোমরা খুব সিম্পলি আর ধরে নাও, কারণ আমরা এখানে সমস্ত ম্যাট্রিক্সগুলো রিয়েল ম্যাট্রিক্স নিচ্ছি, তাহলে ফিল্ডটা এখানে আমার আর ধরতেই পারি। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা একটা রিয়েল ম্যাট্রিক্স যার অর্ডারটা হচ্ছে m ক্রস n, মানে নাম্বার অফ রোজ হচ্ছে m এবং নাম্বার অফ কলামস হচ্ছে n। তাহলে টি ট্রান্সফরমেশনটা কোথা থেকে কোথায় যাবে, আর এন থেকে আর এম এ একটা ম্যাপিং হবে সাচ দ্যাট টি অফ এক্স ইকুয়াল টু এ এক্স। ঠিক আছে, এটাকে লেফট মাল্টিপ্লিকেশন অপারেটরও বলা হয়। দেখো একটা এক্সাম্পল আমরা নিই কীভাবে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে। টি ফ্রম P3 থেকে P2-তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সাচ দ্যাট টি অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। P3 এবং P2 এর অর্ডার বেসিস নিয়ে নিলাম আমি, স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস। তাহলে আমি প্রথমেই কী বার করব, পি যেটা ভি এর যে অর্ডার বেসিসটা দেওয়া থাকবে তার ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোর ইমেজ আমি বার করব, তার যে কোঅর্ডিনেট ভেক্টরগুলো হবে সেগুলো আমরা কলামে লিখে দেব, তাহলেই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে টি অফ 1 ইকুয়াল টু 0 ইন্টু 1 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে টি অফ 1-এর কোঅর্ডিনেটটা কী হচ্ছে, এই অর্ডার বেসিসের রেসপেক্টে 0 0 0। টি অফ এক্সের কী হচ্ছে 1 0 0, টি অফ এক্স স্কোয়ার এর কোঅর্ডিনেটটা হচ্ছে 0 2 0, টি অফ এক্স কিউব 0 0 3। তাহলে এদেরকেই কলামে আমি যদি সাজিয়ে দিই আমি করসপন্ডিং ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি, যেটাকে এভাবে লেখা হচ্ছে। এখানে দেখো ভি এর ডাইমেনশনটা হচ্ছে আমার 4 এবং ডব্লিউ এর ডাইমেনশনটা হচ্ছে 3। এরপরে আমি দেখাবো যে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে লিনিয়ার ট্রান্সফরমেশন পাওয়া যায়। আমি জাস্ট আগের উদাহরণ থেকে যে ম্যাট্রিক্সটা পেলাম সেখান থেকেই দেখাচ্ছি। এটা মনে করো আমার গিভেন ম্যাট্রিক্স 0 1 0 0 0 0 2 0 0 0 0 3। এক্স একটা ভেক্টর যেটা P3 এর মেম্বার, P3 যেটা P3 অফ R এর মেম্বার, দ্যাট মিন্স ভেক্টর স্পেস অফ অল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু 3 উইথ কোফিশিয়েন্ট ফ্রম R। তাহলে এক্সটাকে আমি যদি P3 এর স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে যে কোঅর্ডিনেটটা সেটা যদি লিখে ফেলি তাহলে কি হবে এ বি সি ডি। তাহলে টি অফ এক্সটা কীভাবে ডিফাইন হবে, এ ইন্টু এক্স, এ ম্যাট্রিক্সের সঙ্গে এক্স ভেক্টর সেটাকে আমি কোঅর্ডিনেট দিয়ে ডিনোট করছি, এটা হবে বি কলামে বি 2C 3D। তাহলে দেখো এক্সের ইমেজটা কী হবে,
এই কলাম, এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে আমি লিখে ফেলি গামার রেসপেক্টে, তাহলে কি হবে বি প্লাস 2c ইন্টু এক্স প্লাস 3d ইন্টু এক্স স্কোয়ার। কারণ গামার যে অর্ডার বেসিস গামা ডব্লিউ এর, এখানে ডব্লিউ মানে P2, সেটা কি 1x এবং এক্স স্কোয়ার। এরপরে যেটা একটা অবজারভেশন দেখো, আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি জেনেছিলাম, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে হচ্ছে যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবে। এটাই হচ্ছে ডেফিনেশন হিসেবে ধরে নাও। র্যাঙ্ক জিনিসটাকে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক জিনিসটাকে তোমরা অনেকভাবে ডিফাইন করতে পারবে, সব ডেফিনেশনই ইকুইভ্যালেন্ট। যেরকমভাবে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোজ এটাও বলতে পারো, বা অন্যভাবেও ডিটারমিনেন্ট দিয়ে আমরা র্যাঙ্ককে ডিফাইন করতে পারি। আমি কলাম দিয়েই বলছি। তাহলে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলামস। আর লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক মানে কি? লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক মানে হচ্ছে রেঞ্জ স্পেসে নাম্বার অফ রেঞ্জ স্পেসের ডাইমেনশন। তাহলে রেঞ্জ স্পেসে কে লিখতে গেলে যে কটা আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দরকার হবে। দেখো, আমি যদি আগের এক্সাম্পল থেকে একটা অবজারভেশন নিই, সেটা হচ্ছে from last example we can observe that the corresponding linear transformation of a matrix is range space is basically linear combination of columns of given matrix। দেখো রেঞ্জ স্পেসটা আসলে কি হচ্ছে, এই যে গিভেন ম্যাট্রিক্সের কলাম এর লিনিয়ার কম্বিনেশন করছি, তাই না? কোএফিসিয়েন্ট ফ্রম দিস ভেক্টর এ বি সি ডি। এটাই হচ্ছে আমার রেঞ্জটাকে জেনারেট করছে। তাহলে এ ম্যাট্রিক্সে যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবে সেটাই হবে টি এর রেঞ্জ স্পেসের ডাইমেনশন। তাহলে দেখো র্যাঙ্ক অফ one given matrix is equal to rank of corresponding linear transformation। একইভাবে আমরা নালিটির ক্ষেত্রেও বলতে পারবো, এবং যে র্যাঙ্ক নালিটি ডাইমেনশন থিওরেম সেইটা দুটোর ক্ষেত্রে আমরা বিষয়টা তুলনা করতে পারবো। তো আজকে এতটুকুই থাক। এর পরের দিন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের চেঞ্জ অফ বেসিস যদি আমরা করি, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন কীভাবে চেঞ্জ হবে, এবং ডায়াগোনালাইজেবিলিটি, ট্রাইঅ্যাঙ্গুলাইজেবিলিটি, এগুলো আমরা ভালো করে শিখব। তাহলে আজকে এতটুকুই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আমাকে মেল করতে পারো যদি মনে হয়। তারপরে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যাদের দরকার মনে হবে তারা আমাকে কল করো, জিজ্ঞাসা করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও।